নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই 2026 এটা পড়তে না পড়তেই কিছু জবরদস্ত আইপিও মার্কেটে আসতে শুরু করেছে। তো আজকে সেরকমই একটি আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই আইপিওটা যদি কথা বলি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কোম্পানি, মানে একটা সরকারি কোম্পানির আইপিও কিন্তু বাজারে আসতে চলেছে। তো এই আইপিওর নাম কি দেখতে পাচ্ছেন, বিসিসিএল। তো এই বিসিসিএল এর ফুল ফর্ম কি? তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ভারত কুকিং কোল লিমিটেড। তো মেন বোর্ড একটি কোম্পানি, তো একটা মেন বোর্ড আইপিও আসতে চলেছে বাজারে। তো এই আইপিওটা নজরে রাখার পেছনে মোটামুটি বলতে পারেন তিনখানা কারণ রয়েছে এবং তিনটেই পজিটিভ কারণ। তো যদি প্রথমে কথা বলি, এই কোম্পানির যে জিএমপি বর্তমানে রয়েছে, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম, যেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল রয়েছে, সেটা খুব স্ট্রং। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই আইপিওর যে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে, মানে যেই প্রাইসে আইপিওটা আসছে সেটাও কিন্তু একটা আকর্ষণীয় প্রাইস। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে আইপিওটা, তাতে কিন্তু একটা শেয়ার হোল্ডিং ক্যাটাগরিও দেখা যাচ্ছে, মানে কিছু কিছু এলিজেবল ইনভেস্টর এই আইপিওতে কিন্তু দুবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিসিসিএল এই কোম্পানিটা কি, তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির টাইপ, এটা কি সাবসিডিয়ারি অফ কোল ইন্ডিয়া। তো এই মার্কেটে একটা তো কোম্পানি রয়েছে কোল ইন্ডিয়া, তাদেরই কিন্তু একটা সাবসিডিয়ারি হচ্ছে এই ভারত কুকিং কোল লিমিটেড। তো এই কোল ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন 1972 সালে তৈরি হয়েছে। হেডকোয়ার্টার কোথায়? এই ধানবাদ, ইন্ডিয়া। তো এই ঝাড়খণ্ডের ডিএকারি কোম্পানি দেখতে পাচ্ছেন, কারণ এইদিকে এই যে কয়লার পরিমাণ সেটা বেশি দেখতে পাওয়া যায়। আর এর প্রোডাক্ট কি? তো কয়লাই হচ্ছে এর প্রোডাক্ট। তো কোম্পানির 36খানা এই যে কোল মাইন সেগুলো অপারেট করে থাকে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন 11 মানে 11খানা আন্ডারগ্রাউন্ড রয়েছে, 16খানা ওপেন কাস্ট রয়েছে এবং 9খানা মিক্স মাইন রয়েছে। এটাই 2020 সালের পর্যন্ত ডেটা। কোম্পানির 8খানা কোল ওয়াসারিজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 4খানা আন্ডার কনস্ট্রাকশন এই মোডেও রয়েছে। তো চলুন আরো একটু ডিটেলসে দেখে নিই। তো এখানেও দেখতে পাচ্ছেন 1972 সালে তৈরি হয়েছে। তো এই কোম্পানিটা কি করে থাকে? মাইন করে থাকে এবং সাপ্লাই করে থাকে কি কি? এই কুকিং কোল, তার সঙ্গে সঙ্গে নন কুকিং কোল এবং ওয়াস্ট কোল। এবং এই 2014 সালে কোম্পানিটা গভর্নমেন্টের তরফ থেকে এই মিনি রত্ন স্ট্যাটাসও পেয়েছে। তো কোম্পানিটাই কোল দেখতে পাচ্ছেন স্টিল এবং যে পাওয়ার ইন্ডাস্ট্রি সেখানে সাপ্লাই করে থাকে। তো কোম্পানির কোথায় কোথায় মাইন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ঝাড়িয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, রানীগঞ্জ, তারপরে এই ওয়েস্ট বেঙ্গল কোলফিল্ডস এইখানে। এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ কোম্পানির যে কোলের প্রোডাকশন সেটাও দেখতে পাচ্ছেন অনেকটা বেড়েছে, এই 40.50 মিলিয়ন টনে পৌঁছে গেছে। এবং ইন্ডিয়াতে যত পরিমাণে এই ডোমেস্টিক কুকিং কোল ব্যবহার করা হয়, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এই কোম্পানিটা তার 58% কিন্তু নিজেরা প্রডিউস করেছে। তো কোম্পানির স্ট্রেংথ কি, মানে শক্তি কি রয়েছে? দেখতে পাচ্ছেন লার্জেস্ট প্রডিউসার অফ কুকিং কোল ইন ইন্ডিয়া। তো এই সেগমেন্টে একটা সুবিধা রয়েছে, এইখানে কিন্তু বেসরকারি যে কোম্পানি তারা খুব সহজে চান্স পায় না, মানে এই সেক্টরে সরকারেরই কিন্তু আধিপত্য রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই কুকিং কোলের যে ডিমান্ড সেটাও বাড়ছে। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এই যে কুকিং কোল যার ডিমান্ড রয়েছে এই 67 মিলিয়ন মেট্রিক টন। তো আশা করা হচ্ছে 10 বছরের মধ্যে এটা প্রায় ডবল হয়ে যাবে, এই 138 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে যাবে। এবং কোম্পানির কাছে সেভাবে কিন্তু এই ধারও দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখি, তো দেখতে পাচ্ছেন এটা 2023-এর ডেটা, মানে এই যে লাইনটা রয়েছে সব 2023-এর। তারপরে এটা 2024-এর, তো এই ডেটাগুলো সব 2024-এর রয়েছে। তারপরে এটা 2025-এর ডেটা, এইগুলো সব। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2025, এটা দুখানা কোয়ার্টারের ডেটা, এই জুন কোয়ার্টার এবং সেপ্টেম্বর কোয়ার্টারের। তো যদি কোম্পানির রেভিনিউ এর কথা বলি, দেখতে পাচ্ছেন এই 2023-এর পর থেকে 13,018, তারপরে 14,652, এইগুলো সব কোটিতে। তারপরে 2025-এ হয়েছে 14,401। আর এখানে 6 মাসে এই যে রেভিনিউ এটা দাঁড়িয়েছে 6,311। তারপরে যদি এক্সপেন্সেস খরচার কথা বলি, তো খরচাও এদের বেশি হয় দেখতে পাচ্ছেন। এবং যদি প্রফিট আফটার ট্যাক্সের কথা বলি, তো এর আগে তো মোটামুটি ভালোই ছিল, 664.78। তারপরে 2024-এ 1568, 2025-এ 1240 কোটি। এবং এই সেপ্টেম্বর 2025 পর্যন্ত মানে দুখানা কোয়ার্টারের যে ডেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দুর্বল দেখাচ্ছে, এই 123 কোটির কাছাকাছি। তো এটা যদি ডবলও করেন তাহলেও কিন্তু এই 250 কোটির কাছাকাছি হতে পারে। তবে বলা যায় না, পরের দুটো কোয়ার্টারে কোম্পানির যে বিজনেস সেটা আরো বেশি বেড়ে যেতে পারে, কারণ এরপরে কি হবে, এরপরে গরমকাল পড়বে। তো সেখানে কি যে পাওয়ার সেক্টরে কয়লার ডিমান্ড সেটাও কিন্তু হু হু করে বাড়বে। তো এখনো পর্যন্ত এরকম ফাইন্যান্সিয়াল এই কোম্পানির কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আরো কিছু কি ডেটা, যেমন ROE 20.83% রয়েছে, ROC কত রয়েছে, এই 30%-এর উপরে। তারপরে রিটার্ন অন নেটওয়ার্থ এটা কত, 20.83%। তো এই আইপিও সাইজ কেমন, তো দেখতে পাচ্ছেন 1071 কোটির আইপিও আসতে চলেছে। এরপরে আইপিও ডিটেলস দেখে নেবো। তো এই 9 তারিখে ওপেন হচ্ছে, মানে জানুয়ারির 9 তারিখে, এবং ক্লোজ কবে হবে, জানুয়ারির 13 তারিখে ক্লোজ হয়ে যাবে। আর আইপিওর প্রাইস ব্যান্ড দেখতে পাচ্ছেন একদম আকর্ষণীয় একটা প্রাইস ব্যান্ড, এই 21 থেকে 23 টাকা পার শেয়ার। তো এই 23 টাকা এটা কাট অফ প্রাইস থাকবে। তো এরকম ছোট প্রাইস দেখে অনেক রিটেল ইনভেস্টরই কিন্তু এইদিকে ঝুঁকবে। তবে আবারও বলি, শুধুমাত্র এই প্রাইস ব্যান্ড দেখে, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র জিএমপি দেখে ঢোকা কিন্তু কোনোভাবেই উচিত নয়। সবসময় কোম্পানির বিজনেস সেটা বুঝবেন, তারপরে ঢুকবেন। তবে যেহেতু আইপিওর প্রাইস ব্যান্ড
পার্সেন্ট এটা এত কম রয়েছে, সেই কারণে মার্কেটে যদি নিউট্রাল লিস্টও হয় তারপরেও কিন্তু বড় একটা তেজি আসার সম্ভাবনা রয়েছে এবং জিএমপিও খুব ভালো, তো একটা ভালো পরিমাণে লিস্টিং গেনও কিন্তু পেতে পারেন। তো পুরোটাই দেখতে পাচ্ছেন অফার ফর সেল, মানে এই যে টাকাটা সেটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টের খাতায় চলে যাবে। আর ইস্যু টাইপ কি বুক বিল্ডিং ইস্যু, আর কোথায় কোথায় লিস্ট হবে বিএসসি এবং এনএসসি এই দুটো এক্সচেঞ্জেই স্টকটা লিস্ট হবে। তারপরে লট সাইজ দেখতে পাচ্ছেন এই রিটেলদের এক একটা লটে 600খানা শেয়ার থাকবে, তো মিনিমাম কত অ্যামাউন্ট লাগবে 13,800 টাকা। তারপরে রিটেলরা সর্বোচ্চ 14খানা লট অ্যাপ্লাই করতে পারবে যাতে 8,400খানা শেয়ার থাকবে। তো মোট কত খরচ হবে 1,93,200। তারপরে তো যে স্মল এইচএনআই রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম এগুলো শুরু হয়ে যাবে 15 থেকে 72খানা, এবং যে বিগ এইচএনআই রয়েছে তারা সব থেকে কম 73খানা লট অ্যাপ্লাই করতে পারবে। এরপরে চলুন দেখে নিই আরো একবার টাইম টেবিল। তো এই 9 তারিখে ওপেন হচ্ছে, তারপরে 13 তারিখে ক্লোজ হয়ে যাচ্ছে। কবে অ্যালটমেন্ট পেতে পারেন, এই জানুয়ারির 14 তারিখে অ্যালটমেন্ট পেয়ে যেতে পারেন। তবে এটাই জানুয়ারির 14 তারিখে না চেক করে তার পরের দিনেই চেক করবেন, কারণ এই যেদিন অ্যালটমেন্টের ডেট দেওয়া থাকে সেদিন কিন্তু এই অ্যালটমেন্ট আসতে অনেক লেটই হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরের দিন পাওয়া যায়। আর আপনি যদি শেয়ারের অ্যালটমেন্ট না পান তাহলে কবে রিফান্ড পেয়ে যাবেন, তো এই জানুয়ারির 15 তারিখে টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। আর অ্যালটমেন্ট পেলে এই ডিম্যাট অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে, এই জানুয়ারির 15 তারিখে ক্রেডিট হবে। আর আইপিওটা কবে লিস্ট হতে পারে, তো দেখতে পাচ্ছেন এই টেন্টেটিভ অ্যালটমেন্ট যে ডেট সেটা রাখা হয়েছে জানুয়ারির 16 তারিখে, তো এই দিনে লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আপনি যদি এই আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন তো তার লাস্ট সময় কবে, মানে এই আইপিওটা অ্যাপ্রুভ করার ব্যাপারে, তো দেখতে পাচ্ছেন আইপিও বিডিং যে কাট অফ টাইম এটা রাখা হয়েছে জানুয়ারির 13, 2026 তারিখটাকে, মানে শেষ দিনে। তো বিকাল 5টার মধ্যে আইপিও যে ম্যান্ডেট রিকোয়েস্ট সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে আইপিও রিজার্ভেশন একবার দেখে নেবো। তো এইখানে যদি দেখি কিউআইবি এদের জন্য রাখা হয়েছে 50% কোটা, তারপরে এনআইআই এদের জন্য 15% রয়েছে। আর এইখানে একটা ভালো ব্যাপার, রিটেলরা এদের জন্য যে কোটা এটা কিন্তু একটু বেশিই রাখা হয়েছে। তো রিটেলদের জন্য দেখতে পাচ্ছেন 35% পর্যন্ত কোটা রাখা হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে কিছু শেয়ার হোল্ডার কোটাও দেখতে পাওয়া যাচ্ছে। মানে আপনি যদি এর যে পেরেন্ট কোম্পানিটা রয়েছে কোল ইন্ডিয়া তার ইনভেস্টর হয়ে থাকেন তাহলে কিন্তু এতে দুবার অ্যাপ্লাই করতে পারবেন। তবে এর কিছু কন্ডিশনও রয়েছে, সেইগুলো শেষের দিকে আলোচনা করছি। তার মানে কি, মানে আপনি চাইলে একবার এই রিটেল ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পারেন, তার সঙ্গে সঙ্গে এই এনআইআই ক্যাটাগরি এটাও অ্যাপ্লাই করতে পারেন, এবং এই দুটোর সঙ্গে সঙ্গে মানে এই দুটোতে তো একবার করে অ্যাপ্লাই করতে পারবেন, হয় এনআইআই বা রিটেল ক্যাটাগরি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার কাছে যদি এই কোল ইন্ডিয়া এই কোম্পানির শেয়ার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরি এখানেও একবার অ্যাপ্লাই করতে পারবেন। তো দুবার অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু এই কোম্পানিটা দিচ্ছে। তো প্রোমোটার হোল্ডিং কেমন, তো বর্তমানে 100% স্টেক রয়েছে, মানে গভর্নমেন্ট এর আগে কোনো স্টেক কিন্তু ডাইলিউট করেনি, তো পুরোটাই গভর্নমেন্টের কাছে ছিল। এবং প্রোমোটার হোল্ডিং পোস্ট ইস্যু কত 90%, মানে গভর্নমেন্ট 10% স্টেক এই আইপিওর জন্য কিন্তু বাজারে ছাড়ছে। আর আইপিও রেজিস্ট্রারকে, তো এই আইপিওতে অ্যাপ্লাই করলে এই যে কেফিন টেকনোলজি রয়েছে এদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আইপিও যে স্ট্যাটাস সেগুলো চেক করে নিতে পারবেন। তো এই ছিল আইপিও সম্বন্ধে ফুল ডিটেলস। এরপরে চলুন দেখে নিই এই যে আইপিও জিএমপি সেটা বর্তমানে কেমন রয়েছে। তো সেই জিএমপি এটা দেখার আগে আরও একবার বলবো, এই যে জিএমপি এটার কিন্তু কোনো গ্যারেন্টি হয় না, এটা শুধুমাত্র একটা ইন্ডিকেশন দেয় যে আইপিওটার বর্তমানে এই গ্রে মার্কেটে প্রাইস কেমন চলছে। তো এর আগেও আমরা দেখেছি অনেক আইপিওতে এই যে জিএমপি সেটা ভালো ছিল, সেগুলো কিন্তু খুব খারাপভাবে লিস্ট হয়েছে। তো তাও যদি এই আইপিও জিএমপি দেখি তো দেখতে পাচ্ছেন এই যে জিএমপি কিভাবে ওঠাপড়া করেছে। এই 3 তারিখে জিএমপি ছিল 43%, তারপরে দেখুন 5 তারিখে বেড়েছিল প্রায় 70% ছিল, তারপরে কিন্তু দুদিন ধরে আবার কমছে। এই 6 তারিখে যে জিএমপি এটা 56%, এবং 7 তারিখে জিএমপি রয়েছে 50%। তো এই জিএমপি এটার কোনো গ্যারেন্টি হয় না, এই যে 50% এটা বেড়ে 70%, 80% এরকম জায়গাতেও চলে যেতে পারে, আবার 20-30%এও কিন্তু নেমে আসতে পারে, এমনকি মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। তো যারা শুধুমাত্র এই জিএমপি দেখে অ্যাপ্লাই করতে চান তাদেরকে একটা কথাই বলবো, যদি পারেন এই শেষের দিনে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু এই সময় এই যে জিএমপি সেটা বোঝা যায়। তবে এরকমটা নয় যেদিন অ্যাপ্লাই করলেন সেদিনই এই জিএমপি থেমে যাবে, মানে জিএমপির ওঠা পড়া তারপরে যতক্ষণ না লিস্ট হচ্ছে তার আগের দিন পর্যন্ত এই যে জিএমপি সেটা কিন্তু ওঠা পড়া করে। আর এরপরে যদি শেয়ার হোল্ডিং ক্যাটাগরির কথা বলি, তো এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলে দুখানা কন্ডিশন মাথায় রাখতে হবে। তো যদি প্রথম কন্ডিশনের কথা বলি, আপনাকে তো অবশ্যই এই কোল ইন্ডিয়া এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন কি, তো এই কোল ইন্ডিয়া এই শেয়ারটা আপনার পোর্টফোলিওতে থাকার জন্য একটা নির্দিষ্ট দিনও কিন্তু এরা ঠিক করে দিয়েছে কোম্পানি। তো যদি আপনার কাছে কোল ইন্ডিয়া শেয়ারটা এই 1 তারিখে থেকে থাকে তবেই কিন্তু আপনি এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে আরো একবার অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেকে বলবেন আমরা বহু আগে কিনেছি এখনো ধরে রেখেছি, তাহলে কি এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবো। আপনি যদি 1 তারিখেও কিনে থাকেন এবং 1 তারিখে এই শেয়ারটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ধরুন আপনি 20 বছর ধরে রেখেছেন এবং এই 31শে ডিসেম্বরে বিক্রি করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন না, বা অ্যাপ্লাই করলেও সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এমনকি ধরুন আপনি এই ডিসেম্বরের শেষের দিকে কিনেছিলেন
করেছিলেন এবং এই 1 তারিখের পরে বিক্রি করে দিয়েছেন, মানে এখন আপনার কাছে এই কোম্পানির শেয়ারটা নেই কোল ইন্ডিয়া, তাহলে কি আপনি এই দুবার অ্যাপ্লাই করতে পারবেন? তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই কোম্পানি কি চেক করবে? কোম্পানি চেক করবে 2 তারিখে যে আপনার কাছে 1 তারিখে এই শেয়ারটা ছিল কি ছিল না, সেই দেখেই কিন্তু কোম্পানি ডিসাইড করবে আপনি এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরির জন্য যোগ্য কিনা। তবে আপনি যদি কাল গিয়ে বা তারপরে গিয়ে এই কোল ইন্ডিয়া যে শেয়ারটার কথা বললাম এটা কিনে নেন, তাহলে কিন্তু আপনি এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরির জন্য যোগ্য হবেন না। আর কতগুলো শেয়ার থাকলে এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে যোগ্যতা পেতেন? তো যদি শুধুমাত্র একখানা শেয়ারও আপনার পোর্টফোলিওতে থাকতো, তাহলেও কিন্তু আপনি এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরির জন্য যোগ্য। তো এই ছিল আইপিও সম্বন্ধে ফুল ডিটেলস। তো এই 2026-এর এটাই প্রথম কিন্তু দমদার আইপিও। তো এই 2026-এ আরো অনেক আইপিও আসতে চলেছে। তো আপনি চাইলে এই যে আইপিওটা বাজারে আসতে চলেছে এটাকে বিবেচনা করে দেখতে পারেন।